ভিডিওটা যারা অনেক ধনী তাদের জন্য না, বা যাদের অনেক ইনকাম আছে তাদের জন্য না। এই ভিডিওটা হচ্ছে যারা মাত্র ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন এবং অথবা টাইট বাজেটে আছেন, মানে দিন আনি দিন খাই অবস্থা আমার মতো, তাদের জন্য আর কি। সেটা হচ্ছে নতুন এয়ারপড প্রো $250, নাই 150, এবং সবচেয়ে কম দামিটা হচ্ছে $99। ওকে, তো বেশিরভাগ লোকজন এখন যেটা করে এখানে, মানে ক্রেডিট কার্ড আছে বা যাই আছে এটাই কিনে। সো ওয়ালমার্টে কেউ যদি জব করে এই লেভেলে, যারা এটা কেনে $14 ঘন্টায়, তাদের এই $250 কাজ করার জন্য বেসিক্যালি 8, 16, 17 ঘন্টা কাজ করতে হবে 2 দিন। সেটা কি নতুন প্রোডাক্ট, স্টাইলিস্ট, দেখতে সুন্দর, ব্লুটুথ, অথচ সেম কাজ অ্যাপেলেরই $19, যেটা কেবল সহ, এবং এটা $99 যেটার দাম ওইটার চেয়ে ভালো পারফর্ম করে। $19 সুবিধা হচ্ছে হারাবে না, পড়ে যাবে না, কিন্তু ওইটা পড়ে যায়, হারায়। আমি আমার মানে লাইক কম দামে চিপ হেডফোন হারাইছি 2টা। তো আমার কথা হচ্ছে, যখন আমাদের টাইট বাজেট, ট্রেন্ড কি চলতেছে, নতুন মডেল কি, সেটা বিবেচনা না নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে আমার ইউজটা কি, ব্যবহারটা কি, মানে কাজ হচ্ছে কি না। আপনি $20 দিয়ে মানে 10টা যদি ছিঁড়েও যায়, 10টা কিনতে পারবেন $200। সো আমরা অনেক সময় ট্রেন্ডের সাথে চলতে গিয়ে, যারা দিন আনি দিন খাই টাইপের মানুষ, অথবা টাইট বাজেটে আছে, অথবা আমাদের যাদের কোনো সেভিংস নাই, আমরা ট্রেন্ডের সাথে চলতে গিয়ে নিজের সাথে নিজে যুদ্ধ করতে থাকি। যখন আপনি 2 দিনের কাজ একটা হেডফোনের জন্য দিয়ে দিবেন, জাস্ট টু, এটাকে ইংলিশে বলে কিপিং আপ উইথ দ্য জনসেস, মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য, দিন শেষে তো নিজেই স্ট্রাগল করা। আবার ধরেন একজনের সাথে কথা হচ্ছিল যে বাংলাদেশ থেকে ওমরা হজ করতে সৌদিতে কেমন খরচ হয় মিনিমাম। তো উনি বলছিলেন যে ডাইরেক্ট যেটা যায় ওটা 1,65,000 নিচে পাওয়া যায় না, আর যেটা ভেঙে ভেঙে যায় সেটা 1,30,000 মতো পড়ে। সো 1,65,000 মাইনাস 1,30,000 কত, 35,000। তার মানে 2 জন যদি যায় 70,000 টাকা। তো এটা হচ্ছে ইন জেনারেল আলোচনা আর কি। 70,000 টাকা যদি 6 ঘন্টাও ট্রানজিট হয়, বা 7 ঘন্টাও যদি ট্রানজিট হয়, যে 7 ঘন্টা কোনো এয়ারপোর্টে বসে থেকে তারপর যেতে হবে কানেক্টিং ফ্লাইটে, তো ঘন্টায় পড়লো 10,000 টাকা তাদের, মানে তাদের পার আওয়ারের কস্ট 10,000 টাকা করে পড়লো আর কি। সো ঘন্টায় 10,000 টাকা কয়জন কামায় বাংলাদেশে? ঠিক আছে, একটু আরাম না হয় কম হইলো, কিন্তু ওই ক্যালকুলেশনটা আমরা মাথায় রাখি না অনেক সময়। এগুলো ইন জেনারেল আলোচনা, জাস্ট কনসেপ্ট, হইতে পারে আরও ডিটেলস ডিসকাশন। আবার ধরেন এখানে অনেকেই প্রত্যেক সপ্তাহে পার্টি হয়, মানে পার্টি হচ্ছে বাসায় সবাইকে ইনভাইট করে, পার্টি চলতে থাকে আর কি। দেন আজকে আপনার বাসায় আমি গেলাম, আপনাকে আবার দাওয়াত দিলাম, আবার ওইখানে আপনার এসে একজনের সাথে পরিচয় হইলো, আবার নেক্সট উইকে দাওয়াত দিল, এইভাবে দাওয়াত চলতে থাকে, মানে প্রত্যেক সপ্তাহে পার্টি থাকবেই। সো অনেকের দেখা যায় আর্লি মর্নিং কাজ থাকে আর কি। মেসি, আর্জেন্টিনা, মেড ইন ইজিপ্ট। 2017-তে যখন আমি আসছি তখন বেশিরভাগ মেড ইন বাংলাদেশ ছিল, এখন মেড ইন ইজিপ্ট, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, চায়না তো অফকোর্স। আচ্ছা যাই হোক, তো দাওয়াত থাকে, দেখা যায় আপনার ভোর 4টার সময় কাজ আছে, কিন্তু আপনি রাত 12টা-1টা পর্যন্ত দাওয়াত খেলেন, এবং দাওয়াতে বেশিরভাগ সময় খাবার সার্ভ করা হয় লাইক 10টার পরে, তো অবশ্যই 11টা 12টায়, কারণ অনেকে আসে দেরিতে, বা ওই যে বাঙালি টাইমটা আমরা এখানে মেনটেন করি, মানে আপনাকে যদি বলা হয় 7টার সময় আসবেন দাওয়াতে, আমরা ওই বেসিক্যালি 10টা 9:30 ওই সময়তেই যাই। এক একজনের পারপাস থাকতে পারে বিভিন্ন, মানে কারণ থাকতে পারে, কাজ, নামাজের টাইম, কিন্তু ইভেনচুয়ালি ওই খাওয়াটা একদম দেরিতেই হয়, এবং পরের দিন আপনি সকালবেলা মানে 2, 3, 4 ঘন্টা ঘুমায় আপনি কাজে যাচ্ছেন,
এবং কাজে যাওয়ার পর আপনার সারাদিন ভালো যাচ্ছে না আর কি। তো দিনের পর দিন যখন এমন চলতে থাকে তখন শরীরের যে ক্ষতিটা হচ্ছে, মানে সাময়িক আমার দাওয়াত, এন্টারটেনমেন্ট, সমাজ রক্ষা, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যে ফিজিক্যাল যে টোলটা আপনাকে দিতে হচ্ছে, এটার ইম্প্যাক্ট তো অনেক বেশি পড়ে যায়, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, কস্টলি হয়ে যায়। ওই ক্যালকুলেশন আমরা নিচ্ছি না এবং দাওয়াতে আমরা সেম টাইপের খাবারই খাচ্ছি। ওয়েল, মানে আমি বলছি না যারা দাওয়াত করছে তাদের ইন্টেনশন খারাপ, কিন্তু এটার ফিজিক্যাল টোল আপনার নিজের মধ্যে পড়ছে। এবং ফাইন্যান্সিয়াল যে গিফট কেনা, প্রত্যেক সপ্তাহে আপনি যে গিফট কিনছেন সেটার অবশ্যই ইম্প্যাক্ট পড়ে, কারণ সবাই এখানে পাকিস্তান সেম টাইপের ইনকাম করে না। কেউ অনেক বছর আগে এসেছে, অনেক স্ট্রাগল করেছে, আজকে তারা ফাইন্যান্সিয়ালি একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে, তাদের কথা আলাদা। কিন্তু যারা দিন আনি দিন খাই বা নতুন ক্যারিয়ার শুরু করছি অথবা ফাইন্যান্সিয়ালি অলরেডি ব্রোক, ভালো অবস্থায় নেই, তারাও আমরা ওই নিকারাগুয়া সেম অবস্থায়, সেম কমিউনিটির সাথে তাল মিলাইতে যায় হিমশিম খাচ্ছি। ধরেন একজন একটা গাড়ি কিনলো কিছুদিন আগে, একটা হন্ডা পাইলট, $56,000 দাম। তার সাথে কথা হচ্ছিল, ভদ্রলোক, ভেরি গুড গাই, ফ্যামিলি 3-4 জন মেম্বার, একটা জব করে উনি, আর ডেলিভারির জব টপ করে মাঝে মাঝে। এখানে মেড ইন বাংলাদেশ ডেলিভারির জব করে, এখানে খুবই নর্মাল একটা ব্যাপার। এবং এখানে অনেক এডুকেটেড, রিটায়ার্ড, এই ধরনের লোকরাও ডেলিভারির কাজ করে। এটাকে কেউ ডিসরেসপেক্ট করে না। আমার যে স্টোর, এই স্টোরের ম্যানেজারের ওয়াইফ, উনি আমাকে অনেক দিন আগে জিজ্ঞেস করতেছিল যে, হেই, আমি তো ফ্রি টাইম থাকি, ডেলিভারি করা যায় কি না। বাট দে মেক লাইক $500,000 ইয়ার। টাকার কোনো অভাব নাই, অনেক রিটায়ার্ড লোকজন ডেলিভারির কাজ করে। যাই হোক, ওই ভদ্রলোক ডেলিভারির কাজ করেন, নতুন বাসা কিনছে, একটা বাসার পেমেন্ট, ফ্যামিলি বড়। তো উনি আরেকটা গাড়িকে ডেলিভারির কাজের পাশাপাশি উনি আরেকটা জব করে। তো উনি রিসেন্টলি আরেকটা বড় $56,000 দামের মেড ইন বাংলাদেশ গাড়ি কিনলো, 7 সিটার হন্ডা পাইলট, ভেরি বিউটিফুল কার। তো আমি বললাম, ভাই, মানে গাড়ি দিয়ে কি আপনি কি কোনো লাইক স্পেশাল কাজ করেন, লাইক ডেলিভারি, লাইক এয়ারপোর্ট ডেলিভারি অথবা লাইক প্রিমিয়াম ডেলিভারি? বললো, না, এটা তো বাসার জন্যই কিনছি। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনার পেমেন্ট কত? তো ওনার পেমেন্ট মনে হয় পার মান্থ $800-900 ওই গাড়ির জন্য, তারপরে বাসার পেমেন্ট, তারপর বাসার খরচ। তো এই ভদ্রলোক সারাদিনই কাজ করে এখন, এবং এই ভদ্রলোক মোটামুটি স্ট্রেসড আউট, এবং এটা অনেক দিন করতে হবে তাকে। আমি বললাম, ভাই, আপনার তো মানে 7 সিটার একটা গাড়ি দরকার ছিল, হন্ডা পাইলট ব্র্যান্ড নিউই তো দরকার ছিল না। আপনি তো 2016-17 সালের হন্ডা অডিসি, একটু হাই মাইলেজ, 1 লাখ মাইলের উপরে 10-12 হাজার টাকায় কিনতে পারতেন। এবং লাইক 1 লাখ মাইলের গাড়ি অডিসি আরও 1 লাখ মাইল যাবে আর কি। তো আপনার তো এই লোনের মধ্যে পড়তে হতো না, আপনি ক্যাশ গাড়ি কিনতেন 10,000, 8,000, 10,000, $12,000 দিয়ে ইজিপ্ট। তো আপনার তো ফাইন্যান্সিয়াল স্ট্রেস সিচুয়েশন যেটা, এটা তো পড়তে হইতো না। তো যাই হোক, এরকমই চলতেছে। আমরা সমাজের সাথে তাল মিলায়, সবার সাথে তাল মিলায়, পুরান গাড়ি কেউ চালাইতে ইচ্ছুক না, একটু ছোট বাড়িতে কেউ থাকতে ইচ্ছুক না, মানে ব্র্যান্ডেড কাপড় চোপড়। একজন বলতেছিল, এখানে এক ভদ্রলোক, পরিচিত মুরব্বী, যে আমি একবেলা না খায় থাকবো, কিন্তু আমার ব্র্যান্ডেড কাপড় লাগবে। কিন্তু উনি কিন্তু এখনও 65 বছর বয়সে, ওনার ডেইলি কাজে যেতে হয়, মানে কাজে যেতে হয় শখে না, মানে টু পে দ্য বিলস। আর এখানে সবাই কাজ করে, যে ভাই বাসায় বসে থাকবো কেন? এখানে বাংলাদেশের মতো যে নাই, যে বাসায় সন্ধ্যার পরে বটতলায় বেরোয় আড্ডা মারলাম সবাই, এরকম সিচুয়েশন না। সো সবাই ব্যস্ত থাকে। তো এই আর কি অবস্থা। মানে আমার কথা হচ্ছে, ডিলেড গ্র্যাটিফিকেশন, যে আমার আভিকে আভি, জয়কান্ত শিখরে, এখনই লাগবে, আজকেই লাগবে, এই মেন্টালিটি থেকে বের হয়ে যদি কেউ একটু ওয়েট করতে পারে, যে না, ঠিক আছে, ডিলেড গ্র্যাটিফিকেশন,
আজকে আপনি বেকার স্টুডেন্ট, কালকে আপনি একটা জব হইলো $20,000, কালকে আপনি 20,000 টাকার, কালকেই আপনি একদম কেনাকাটা শুরু করলেন। অথচ আপনি যদি ডিলে করেন যে না ঠিক আছে, আমার প্রমোশন না হওয়ার আগ পর্যন্ত আমি ধরে নেব যে আমি এখনও বেকার, তারপর আবার ধরেন একটা প্রমোশন হলো, আপনি 50,000 টাকার জব পাইলেন, তখন আপনি যদি ধরে নেন যে না আমি স্টিল $20,000 20,000 টাকা কামাই, সেভাবে যদি আপনি স্লোলি কেউ যদি আগায় তাহলে ঠিক আছে। আবার এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ভদ্রলোক, হি ইজ এ ভেরি গুড গাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, কিন্তু উনি টাকা পয়সার খুবই ভালো অবস্থায় নেই, উনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু কিছু মানুষ টাকা পয়সাও পায় ওনার কাছে টুকটাক, দেন একটা গাড়ি কিনবে এখন, মানে ওনার গাড়ি আছে, গাড়িগুলো একটু পুরান, মানে চলে ফাইন, কিন্তু উনি একটা মানে দামি গাড়ি কিনবে কেন ভাই? আপনার তো যদি জব চলে যায় আজকে, বা আপনার ওয়াইফের যদি জব চলে যায়, আপনি কয় মাস নিজেকে সাপোর্ট দিতে পারবেন? পারবেন না। তারপর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন না, মানে আপনি কাজে না যেতে পারেন, আপনি কয় মাস চলতে পারবেন? 2 মাসও তো চলতে পারবেন না। তাহলে আপনাকে এখন একটা গাড়ি কিনতে হবে কেন 25-30 লাখ টাকা খরচ করে, যে গাড়ি অলরেডি আছে? ডোন্ট ফিক্স ইট আনটিল ইটস ব্রোকেন। এগেইন, এই কথাগুলো বড় লোকদের জন্য না, কথাগুলো জাস্ট নিতান্ত আমার মতো যারা দিন আনি দিন খাই, বা ক্যারিয়ার নতুন শুরু করতেছি, বা গরিব, তাদের জন্য। সো ফাইন্যান্সিয়ালি ফ্রুগালিটি আপনাকে যে একটা ফ্রিডম দিবে, নেক্সট টাইম আপনি কারো চাকর হয়ে থাকবেন না। আপনার চাকরি জব ভালো না লাগলে আপনি পজ নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার যদি মান্থলি পেমেন্টের প্যারা থাকে, প্রত্যেক মাসে বিল দেওয়ার যে, মানে আপনার গোল্ডেন হ্যান্ডশেক, মানে আমার দেখতে আপনি বড় লোক, কিন্তু আপনি বড় লোক না, আপনি গোল্ডেন, নট গোল্ডেন হ্যান্ডশেক, এটাকে বলে গোল্ডেন হ্যান্ডকাফ। ঠিক আছে, আপনি এই র্যাট রেসের মতো সারাদিন রাত কাজ করতেছেন, বিকজ আপনাকে পেমেন্ট মেক করতে হবে, বিকজ আপনাকে দেখাইতে হবে ইউ আর ডুইং গুড, ইনস্টাগ্রাম ওয়ার্থি পিকচার অ্যান্ড এভরিথিং। সো ইন দ্যাট কেস আপনি তো সারা জীবন কাজই করতে থাকলেন, তাহলে লাভ হইল কি? যারা নতুন ক্যারিয়ার শুরু করতেছেন ভাই, এই টেম্পটেশনটা যদি একটু কন্ট্রোল করতে পারেন এবং আপনার অ্যাকাউন্টে টাকা জমান, ধরেন আপনার মান্থলি খরচ $2,000, $3,000, অথবা 20,000 টাকা, 30,000 টাকা, 3 মাসের চলার মতো মিনিমাম টাকা জমান। 90,000 টাকা না জমানোর আগ পর্যন্ত আপনি কিচ্ছু করবেন না, কোনো রেস্টুরেন্টে খাবেন না, কোনো ভ্যাকেশনে যাবেন না, কোনো দামি জামা কাপড় কিনবেন না। আপনি একদম ওই টাকাগুলো খিচমেরা জমাইবেন। এই 3 মাসকে যদি আপনি আর এক্সটেন্ড করে 6 মাস করতে পারেন ভাই, বিপদ আপদ যে কোনো সময় আপনার এই ইমার্জেন্সি ফান্ডটা কাজে লাগবে। আমেরিকাতে একজন ভদ্রলোক আছে, ডেভ র্যামজি, নট শেফ র্যামজি, ডেভ র্যামজি। ওনার কিছু ভিডিও আছে, অনেক ভিডিও আছে আসলে। উনি ওনাকে মানুষজন ফোন কল করে, উনি সলিউশন দেয়। ইজ এ মানে অ্যামেজিং গাই, ইজ অ্যান অ্যামেজিং গাই। এই ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের টেস্টের জন্য, যে ফুটানি চলবে না। ক্রেডিট কার্ড মানে তোমার টাকা না, লোন। ঠিক আছে, উনি বলে দ্য এইম ইজ টু বি রিচ নট লুক রিচ। উনি বলে যে তুমি এমন একটা গাড়ি চালাও যেটা দেখা মানুষ বলবে কি গাড়ি চালায়, মানে ভাঙাচোরা। তাহলে তুমি এমন সময় এমন গাড়ি চালাইতে পারবা যেটা দেখে মানুষ বলবে ও কি গাড়ি বানায়, কি গাড়ি চালায়। কারণ তুমি ধৈর্য ধরছো, কারণ তুমি এফোর্ট দিছো, ফুটানি করো নাই। এগেইন ভাই, যারা বড় লোক, এগুলো আপনাদের জন্য না। এবং যারা স্টুডেন্ট, তুমি যদি কেউ শুই না থাকো, ভিডিও অনেক বড় হয়ে গেছে, 14-15 মিনিট হয়ে গেছে এই পর্যন্ত। ভাই, জীবন অনেক লম্বা, জীবন অনেক ছোট। তুমি যখন এই 20 বছর বয়সে এসে হতাশ হইতেছো, 23 বছর বয়সে এসে হতাশ হইতেছো, হয়তো তুমি পড়াশোনা ছেড়ে দিছো, অথবা তুমি পড়াশোনা করছো কিছুই পাইতেছো না। এই সিচুয়েশনে আমি ছিলাম, অনেকদিন বেকার ছিলাম, হতাশ হয়েছিলাম। আমার সাথে অনেক বন্ধু মইরা গেছে ভাই। আবার আমার সাথে অনেক বন্ধু যারা আমার চেয়ে কম ইংলিশ পারতো, বা আমার চেয়ে কম স্মার্ট, মানে আমি মনে করতাম আমি ওদের চেয়ে স্মার্ট, আমার চেয়ে অনেক আগে গেছে ওই সময়। ঠিক আছে, আবার দেখা গেছে আমি এখন তাদের চেয়ে আবার ভালো আছি, আবার আমার চেয়ে আরও অনেকে ভালো আছে, আবার আমার সাথে অনেকে আবার মারা গেছে। মানে লাইফের প্রত্যেকটা আইল, মানে যে ডিফারেন্ট আইল আছে না,
প্রত্যেকের আইল আলাদা, প্রত্যেকের জার্নি আলাদা। সে তোমার ভাই হোক, বোন হোক, বাপ হোক, মা হোক, প্রত্যেকের কবর আলাদা, প্রত্যেকের জার্নি আলাদা, প্রত্যেকের রিজিক আলাদা, আল্লাহর সাথে প্রত্যেকের কানেকশন আলাদা, প্ল্যান আলাদা। তো একদমই হতাশ হয়েও না ভাই বা বোন বা যারাই দেখতেছো। এবং পৃথিবীতে সময়ের চেয়ে দামি কিছু নাই। চোখের পলকে টাইম চলে যাচ্ছে, চোখের পলকে আমরা মানে বয়স হয়ে গেছে তো টেরও পাই নাই। তুমি আজকে যা করতেছো, ট্রাস্ট মি, তুমি যদি পড়াশোনা করতেছো, তুমি যদি 9 ঘন্টা পড়ো, ভাই 1 ঘন্টা বাড়ায় দাও, লেভেল আপ করো, ঠিক আছে? মানে তুমি যদি নামাজ আজকে ধরো 4 রাকাত পড়তেছো, ভাই লেভেল আপ করো, আর একটু বাড়ায় দাও। মানে তুমি প্রত্যেক দিন তোমাকে লেভেল আপ করো, আগায় যাও। ওই ফেসবুক ইনস্টাগ্রামে সময় কাটাও ফাইন, কিন্তু তুমি কিসে লাইক করতেছো ওইটার উপরে তোমার রেকমেন্ডেড রিল আসবে। ভালো জিনিসগুলোতে লাইক করো, এগুলোর রেকমেন্ডেশন আসবে। লার্ন এভরিডে। ধরো তুমি এখন এই মুহূর্তে বেকার, হ্যাঁ, জব নাই, তো তোমার সময় আছে তো, লার্ন সামথিং ভাই। বই পড়ো, গল্পের বই হোক, ধর্মীয় বই হোক, নিউজ হোক, পেপার হোক, পড়ো, শিখো। জিম, বেকার আছো, জিম করতে পারতেছো না, এক্সারসাইজ করো বাসায়, মানে কিছু একটা করো। এবং স্পেশালি কমিউনিকেশনের উপর পড়াশোনা করো। কমিউনিকেশন, তুমি যদি মূর্খও হও, আমি যদি মূর্খও হই, তুমি যদি একজনের সাথে, কারণ মানুষের সাথে যখন তুমি মানুষের সাথে মিশতে যাবা, তা তোমার ঘরে হোক, বাইরে হোক, যে কোনো জায়গায়, তুমি তার সাথে কেমনে অ্যাপ্রোচ করতেছো, কেমনে কথা বলতেছো, সেইটার উপর ডিপেন্ড করে তোমাকে মানুষ জাজ করবে, আমাকে জাজ করবে। 2 নম্বর হচ্ছে তোমার কাপড় চোপড়, ক্লিনলিনেস, দামি হইতে হবে না, কিন্তু মেক শিওর তুমি যেখানে যাচ্ছ তুমি ক্লিন, ব্যাড স্মেল নাই এমন কাপড় চোপড় পরে যাচ্ছ, এবং নিজের কথা প্রেজেন্ট করতে পারতেছো। এই জিনিসগুলো তোমাকে অনেক আগায় দিবে। সবার পড়াশোনা করতে হবে এমন না, সবাই পড়াশোনা হবে এমনও না, সবার পড়াশোনা ভালো লাগবে এমন কথাও না। লার্ন এনি স্কিল, এমন কোনো কাজ শিখো যেটা তুমি ভালো মতো জানো এবং তুমি অনেস্ট। তুমি ধরো যে কোনো জায়গায় আমরা বিভিন্ন কাজে যাই, গাড়ির মেকানিক হোক বা তুমি যেখানেই যাচ্ছ কাজ নিতে, তোমার প্রথমেই একটা ডাউট লাগে যে লোকটা কি অনেস্ট, লোকটা কি আমার কোবায় দিচ্ছে, লোকটা কি বেশি দাম রাখতেছে, লোকটা কি রিয়েলি আসলেই মানে যেটা দাম ওটার চেয়ে কোবাচ্ছে সার্ভিস ফিটা। এই ভয়টা আমাদের সবার মধ্যে থাকে। কিন্তু তুমি যদি এমন একটা কাজ শিখতে পারো যেটা তুমি আসলেই জানো ভালোভাবে, এবং তুমি যদি তোমার কাস্টমারকে ওই ফিলিংস দিতে পারো যে না, লোকটা কোপায় না, লোকটা অনেস্ট, তোমার এই পৃথিবীতে কেউ আটকায় রাখতে পারবে না। তুমি এটা নাসার রকেট বানাও, অথবা তুমি মানে টয়লেট ক্লিনিংয়ের কাজ নাও। ও টয়লেট ক্লিনিংয়ের কাজ, ময়লা ডাস্টবিনের কাজ, এখানে আমেরিকার সবচেয়ে বড় ময়লা কালেক্ট করে বাসা থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানির নাম। মানে প্রত্যেক এক এক এলাকায় এক এক বার, সো এরা বাসার সামনে ট্রাশ ক্যান থেকে ময়লা কালেক্ট করে। তো এখানকার আমেরিকার সবচেয়ে বড় কোম্পানির নাম হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটার মালিক হচ্ছে বিল গেটস। সো অ্যাগেন, যার কাছে যেটা ময়লা, আরেকজনের কাছে এটা ডায়মন্ড। সো তুমি যদি এমন কোনো ট্রেড শিখতে পারো, যে কোনো কাজ যেখানেই যাই করো, যে আমি অনেস্ট এবং আমি জানি এই কাজটা এবং আমি কোপাই না, আপনাকে আমি বেস্ট ভ্যালু দিতেছি, আমার ফ্যামিলির জন্য আমি যেটা করবো আপনার জন্য আমি সেই সার্ভিস দিতেছি, তোমার কেউ ভাই আটকায় রাখতে পারবে না। আর জীবনে এমন কিছু টাইম যাবে যেখানে তোমার আল্লাহ তোমাকে মানে আমাদের টেস্ট দিবে, ভালো সময় দিয়ে টেস্ট দিবে, খারাপ সময় দিয়ে টেস্ট দিবে। ওই সময়গুলোতে তোমার ধৈর্য ধরে রাখতে হবে। এবং সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার সার্কেল, তুমি কাদের সাথে প্রত্যেক দিন মিশতেছো। আমার ফ্রেন্ড মহল্লায় যারা ছিল, ফাইন পিপল। তোমার ফ্রেন্ড সার্কেল কারা, তুমি কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হইতেছো, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভাই অনেক সময় অলস ছিলাম, বা এখনও যারা আছি, জাস্ট ঠিক আছে, জাস্ট ডু ইট ম্যান, জাস্ট ডু ইট। বলতে ইন এ সেন্স, লাইফে এমন সিচুয়েশন যাবে, মন খারাপ হবে, ভাঙ্গা চুরা যাবে, হ্যাঁ, হতাশ হয়ে যাব, পারফেক্ট। এই ইমোশনগুলোরে ফাইট করো না, মানে লেট দ্য ইমোশন ফ্লো, কিন্তু নিজের একটা টাইম দাও যে ঠিক আছে আমি আগামী 5 দিন স্যাড থাকবো, 10 দিন স্যাড থাকবো, কিন্তু তারপরে আমি উঠে দাঁড়াবো, আই উইল গেট ব্যাক। হ্যাঁ, ওই যে ভূতের ছবি থাকে না জম্বি মুভির মতো, যে গুলি করলেও
মানে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, মানে আমরা যদি এই অ্যাপ্রোচে থাকি যে ঠিক আছে মানে হতাশ আসতেই থাকবো, নেগেটিভ পজিটিভের দিকে আসতেই থাকবো, মানে ঝগড়া হয়েছে মিলের দিকে আসতে থাকবো, মানে এই আসতে থাকার চেষ্টাটাই একটা সময় যায় এক্সপোনেনশিয়াল রেজাল্ট চলে আসে, জিনিসগুলো হয়তো দেখা যায় না। যে আমার ব্যাড হেলথ গুড হেলথের জন্য আসতে থাকবো, মানে গুণা করছি গুণা কম করার চেষ্টা করব। প্রত্যেক দিন নিজেকে যে লেভেল আপ করার চেষ্টা করতে পারবে সে জীবনে আগায় যাবে। আমি বলতেছি না ফাইন্যান্সিয়াল আগায় যাবে, মানে লাইফে কন্টেনমেন্ট থাকবে, হ্যাপিনেস থাকবে, অন্যের কথায় কিছু আসবে যাবে না। এবং তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, র্যান্ডম কনভারসেশন যা শেয়ার করলাম। আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, কারণ আমার এরকম অনেক ফেসবুকের লেখা, পুরান লেখা যখন মেমোরিতে চলে আসে আমিও চিন্তা করি যে না, আমি তো এখন এইভাবে চিন্তা করি না। এবং এইভাবে চিন্তা করি না, আমার থট প্রসেস চেঞ্জ হয়েছে এবং আসলে আমি ভুল ছিলাম বা আমি রাইট ছিলাম। ওপেন থাকা, আইডিয়াতে ওপেন থাকা, এবং আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করা দরকার আমাদের যে আল্লাহ আপনি আমাদের এমন লাইফ দেন যেটা আপনি পছন্দ করেন, আল্লাহ আমাদের এমন মৃত্যু দেন যেটা আপনি পছন্দ করেন। এটা আমি আমার এক বড় ভাই আমিন ভাই ওনার কাছ থেকে শুনছি, কথাটা আমার ভালো লাগছে, আমি বললাম। এবং ওনার আম্মা সবসময় এই দোয়া করতো, আল্লাহ আমাকে এমন মৃত্যু দেন যেটা আপনি পছন্দ করেন। এবং ওনার শ্বশুরও এমন দোয়া করতো, সেম দোয়া করতো, এমন মৃত্যু দেন আপনি আমাকে পছন্দ করেন, যে মৃত্যু আপনি পছন্দ করেন। তো ওনার শ্বশুরও নামাজের মধ্যে তারা মারা গেছে। ওনার আম্মাও মানে এখানে বেড়াইতে আসার কথা ছিল আমেরিকাতে, আসার একদিন আগে মারা গেছে, একদিন বা 2 দিন আগে, ওই নামাজের পর। তো ওনারা একটা দোয়া শিখেছে যে আল্লাহ আপনি আমাকে এমন জীবন যাপন করার তৌফিক দেন যেটা আপনি পছন্দ করেন। তো এই দোয়াটা করা উচিত এবং ওপেন থাকা উচিত। এখানে অনেক কিছুতে আমরা অনেক আইডিয়ার উপরে আমরা একদম আমাদের যে নলেজ থাকে ওইটা নিয়ে আমরা ফিক্সড হয়ে যাই, যে না আমি যেটা জানি ওইটাই জানি ভাই। কিন্তু মানে নতুন কোনো ইনফরমেশন যদি আসে ওটার অ্যানালাইজ করার বা অ্যাকসেপ্ট করার মেন্টালিটি রাখা উচিত আমাদের। কারণ আমি সবসময় রাইট না, বা আমি এই মুহূর্তে রাইট হইলেও সামনে যে রং হব না, এটা না। সো এই জন্য গুড সার্কেল আপনাকে এই জিনিসগুলো প্রসেস করতে সহযোগিতা করবে। গুড সার্কেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং কমিউনিকেশান, আপনারা দয়া করে আমি আপনাদের বলবো যাদের সময় আছে ইউটিউবে ফেসবুকে যান, আপনারা কমিউনিকেশনের উপরে যত ধরনের ভিডিও দেখতে পারেন ভিডিওগুলো দেখেন। এটা ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড কমিউনিকেশন, ব্রাদার সিস্টার বাপ মার কমিউনিকেশন। কারণ আমরা ইমোশনাল মানুষ। দেখা যায় কি হয়, ধরেন আপনার ওয়াইফ অথবা মা, ধরেন মহিলা আপনার সাথে রাইগা আছে। সো রাইগা যখন মানুষ থাকে সে ইমোশনালি চার্জ থাকে। তা আমরা তখন কী করি, আমাদের যদি কেউ কিছু বলে, এটা আসলে মহিলা পুরুষ না, এটা মানুষ। মানে আপনি আমার উপর রাইগা আছেন যে কোনো কারণে, রাইট অথবা রং হোক, তার মানে আপনি এই মুহূর্তে ইমোশনালি চার্জড। তা আপনি আমাকে বললেন ইমোশনালি যে যাপ বাট তোর সাথে কথাই কমো না। তা আমি তখন আপনার সাথে লজিক মারাইতে গেলাম, লজিক মারাইতে বলতেছি যে আপনার আমি লজিক দিয়ে বুঝাইতে গেলাম যে না 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 এটা হয় না, এটা হয় না, এটা হয় না, এটা করি না, এটা মিথ্যা বলতেছস, নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেছি। তো ওই সময় বলা হয় যে ইমোশনালি চার্জ কারোর সাথে লজিক্যালি তুমি যাও না ভাই, ওই সময় তুমি ইমোশনালি ডিল করো। লেট হিম কাম ডাউন, লেট হার কাম ডাউন। তার ওই ইমোশনটা বুঝার চেষ্টা করো, ফ্যাক্ট না। যে সেটা আমি ওই যে সাইমন সিনিক নামের একজন ভদ্রলোক আছে, ওর ভিডিওগুলো দেখতে পারেন, হি ইজ ভেরি গুড। সো এরকম আপনার সাথে যখন আপনার বোন, ভাই, বাবা, মা, ওয়াইফ, সন্তান, আপনি যখন দেখবেন সে ইমোশনালি আপনার সাথে চার্জ হয়ে কথা বলতেছে, ভাই ওই সময় লজিক এবং আপনার অ্যাঙ্গারকে দূর করে আপনি ওই ওনার জায়গায় নিজেকে ভেবে ইমোশনালি যদি ডিল করতে পারেন, প্রবলেম অনেক সলভ হয়ে যাবে। অ্যাগেন কমিউনিকেশন ইজ দ্য কি। এই জিনিস আমরা ল্যাকিং। আমরা এখন মোবাইলে ইন্ডিভিজুয়ালিজমে চলে আসছি, একলা একলা থাকতে পছন্দ করি। আমরা এখন ওই পেটস নিয়ে থাকতে পছন্দ করি। আমরা আরেকজনের ওপিনিয়ন শুনতেই রাজি না। মানে আমরা এখন ডিসিশন দেই, ওপিনিয়ন নেই না। যে ফ্যামিলিতেও যে আমি এটা করব, ঠিক আছে, দ্যাটস ইট, ফাইনাল, মানে এটাই করতে হবে। সো কিন্তু ওই যে পরামর্শ ইসলামও বলে বা অন্য রিলিজনও বলে যে অলওয়েজ ডিসকাস উইথ ইয়ার ফ্যামিলি বিফোর ইউ মেক দ্য ডিসিশন। সো ডিসিশনগুলো ডিসকাশনের মধ্যে যদি হয়
যে না ঠিক আছে এই মুহূর্তে আমাদের জন্য বেস্ট পসিবল পারচেস কোনটা, ডিসিশন কোনটা ফাইন্যান্সিয়ালি, যেটার জন্য আমরা ব্রোক হব না, মানে আমাদের টাকা পয়সা লোন করতে হবে না, পিছিয়ে পড়তে হবে না। এরকম কত লোক আছে ভাই, লোন কইরা কইরা ফুটানি করে, লোন কইরা কইরা পার্টি করে, লোন কইরা কইরা দাওয়াত দেয়, বিয়ার প্রোগ্রাম করে, অথচ এগুলো না করলে কিচ্ছু আসতো যেত না। ঠিক আছে, আমি একজনকে চিনি, এখানে রাজকীয় বিয়া হয়েছে ছেলের, মানে রাজকীয়, মানে বেস্ট ওয়েডিং এভার, লাইক দ্য ড্রিম ওয়েডিং, ভদ্রলোক ফাইন, কিন্তু মানুষজনে এখনও টাকা পায়। এরকম বাংলাদেশে আমি 2-3 জনের জানতাম, হয়তো এতদিনে শোধ করে দিছে কিনা, 10-12 বছর আগের কথা, যে বিগ ওয়েডিং, লাইক হাজার হাজার মানুষ খাইছে, কিন্তু ওই টাকা উঠে নাই প্রোগ্রামে আর কি, মানে স্টিল অনেক লোকজন টাকা পায় আর কি। হয়তো প্ল্যান ছিল এরকম যে গিফটের যে টাকা উঠবে ওই টাকা দিয়ে শোধ করে দেবো, হয়তো নর্মালি উঠা যায় ঢাকায় ফ্যামিলি প্রোগ্রামগুলোতে, কিন্তু হয়তো তার প্রোগ্রামে উঠে নাই। কেন ভাই, দরকার কি ছিল? তোমার সামর্থ্য নাই, হ্যাঁ, মুরব্বীরা কী করতো, আমার দাদারা ছালনাই কুত্তার বাগানাম, এগেন নিজের ক্যাপাসিটি, সামর্থ্য, সিচুয়েশন, যে নিজের সাথে মাইনা নিতে পারবে সে হ্যাপি থাকবে, কন্টেন্টমেন্ট, এটা হচ্ছে মেইন জিনিস। আর আমি একটা জিনিস বলি ভাই, জেমস বন্ড মেন্টালিটির যদি হইতে পারে, আমার এই মেন্টালিটি ছিল না আগে, মানে এখন শিখতেছে আর কি, বয়স হইতে হইতে, কেউ অনেক আগে শিখে, অনেক পরে শিখে। তো জেমস বন্ড মেন্টালিটি হচ্ছে, জেমস বন্ডের মুভিতে যখন আমরা দেখি ওরে, আমরা কীভাবে দেখি, স্যুট পরা অবস্থায় দেখি, আবার মারামারি করতে করতে স্যুট ছিঁড়া গেছে ওই অবস্থায় দেখি, আবার আমরা দেখি বিচের মধ্যে খালি গায়ে হাফ প্যান্ট পরা, বিভিন্ন অবস্থায়, কখনো জঙ্গলের মধ্যে, ময়লা নর্দমার মধ্যে, অথবা কখনো প্যালেসে। ওগুলা যাই থাকুক, জেমস বন্ডই থাকে। সো এই মেন্টালিটি যদি আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই, আমার সিচুয়েশন যাই হোক, আমিই থাকবো, আমি ট্রু থাকবো আমার প্রতি, এবং আমি ডেডিকেটেড থাকবো আল্লাহর প্রতি। মানে আমি চেষ্টা করব, চেষ্টাটা, মানে আপনি পারফেক্ট তো কোনো দিন আমরা হইতে পারবো না, যে চেষ্টা করব আমার সিচুয়েশন যাই হোক, আমি অনেস্ট থাকবো, আমি আমার রেসপেক্টফুল থাকবো, আমি আমার ভাষা সংযত রাখবো, আমি যদি অন্যের অপিনিয়ন পছন্দ না করি, আমি রেসপেক্টফুলি ডিবেট করব, ডিনাই করব, অথবা আমি নিজের থেকে সরে আসব। এই ফাইটটা নিজের সাথে নিজের যে করতে পারবে ভাই, লাইফ ইজ গুড। এবং আগামী 30 বছর 40 বছরের মধ্যে আপনারা যারা যদি ইয়ঙ্গার কেউ শুই না থাকেন, উইল বি গন। আমার দাদার নাম এখন যদি আপনাকে বলি, ভাই ওনারে নাসিরুল্লাহরে চিনেন নাকি, আমার এলাকার যারা ছোটো ভাই যদি কেউ শুই না থাকো, তুমি বলো আঙ্কেল কে এটা, ভাইয়া কে, অথচ এই নাসিরুল্লাহর বাড়িতেই কিন্তু আমি থাকি, আসাদুল্লাহ আশু সাহেব থাকে, মানে আমার বাপ। নাসিরুল্লাহ সাহেবের বাপের বাড়ি কিন্তু মানে এই বাসায় ছিল, নাসিরুল্লাহ পাইসা। আমার দাদার নাম নাসিরুল্লাহ, ওনার বাপের নাম জাহাবক্সের বাপের নাম কিন্তু আমার মনে নাই, কিন্তু এই বাড়ি কিন্তু ওই ভদ্রলোকের বাড়ি। তো ভদ্রলোক যদি এখন আসে আমাদের বাসায়, কথার কথা আল্লাহ পাঠাইলো যে যা ভাই ওই বাসায় যা, ধরো আমার দাদার বাপ আসলো, আমরা বলবো মুরব্বী আপনি কে, মানে আমাদের তো নিজেদের জায়গা হয় না, আপনি মানে কে, আপনি পরে আসেন, মানে খায়া চইলা যান। সো ম্যাটার করে না, কোনো পাওয়ার ম্যাটার করে না। আমার এলাকার অনেক পাওয়ারফুল লোকজন কবরে, ঠিক আছে, তারা ভালো করলে ভালো আছে, খারাপ করলে আল্লাহ মাফ করে দেয়, কিচ্ছু ম্যাটার করে না। সো লিভ টুডে রেসপেক্টফুলি, রেসপেক্ট এভরিওয়ান, এবং ধৈর্য না রাখি কোনো কারোর প্রতি রাগ, স্পেশালি পরিবারের মধ্যে কমিউনিকেশন, কনভারসেশন, পরামর্শ, এই জিনিসগুলো করলে বরকতের ব্যাপার আছে। আপনি বরকত রহমত ছাড়া পৃথিবীতে টেকার কোনো সুযোগ নাই। আজকের মতো আলোচনা, র্যান্ডম টক এখানেই শেষ। আর আগে যেখানে একটানা মেড ইন বাংলাদেশ ছিল, এখন একটানা মেড ইন বাংলাদেশ নাই, এখানে কোম্পানি অনেক চেঞ্জ হয়ে গেছে, মেড ইন চায়না, মেক্সিকো, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান। এ হচ্ছে কাহিনী। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ফাপেচাল শোনার জন্য দোয়া করবেন সবার জন্য। পৃথিবীর অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, মানুষ সাফার করতেছে। আমরা সবসময় ফোকাস করি আমাদের কি নাই, কিন্তু আমরা যদি একটা লিস্ট করি যে আমাদের কি কি আছে, গ্র্যাটিটিউড লিস্ট,
ওই জিনিস আমাদের ঘরের কোনায় পড়ে আছে হয়তো, কিন্তু ওই জিনিস অনেকে এফোর্ড করতে পারতেছে না, ওই জিনিস অ্যাচিভ করার জন্য তাদের জীবন চলে যাচ্ছে। ধরেন না, এক গ্লাস পানি আমরা টয়লেটে যেয়ে কতক্ষণ মানে পুপু করার জন্য যে পানি পাই, বিশুদ্ধ সাদা পানি, ওই ড্রিঙ্কিং ওয়াটার আরেকজনের কিন্তু নাই। 10 মাইলও হাইটা যেতে হয়, ইভেন বাংলাদেশে যেখানে ওই যে ঝড় তুফান হয়েছে ওই সব এলাকায় ড্রিঙ্কিং ওয়াটার। সো আল্লাহর কাছে কৃতজ্ঞতা, এবং যাদের পরিবারে যে মেম্বারগুলো আছে, ভাই ভালোবাসেন সবাই সবাইরে। গ্যাঞ্জাম হবে, প্রবলেম হবে, এগুলো পার্ট অফ লাইফ। শয়তান ভেজাল করবে, গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করবে, শয়তানের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু আমরা ওই যে জম্বির মতো চলে আসতে হবে যে ঠিক আছে শয়তান গ্যাঞ্জাম লাগিয়েছে, গ্যাঞ্জাম লাগছে না, আমরা মরে যেতেছে পারদের মতো, টার্মিনেটর 2, গুলি লাগলে ছিদ্রি হয়ে যাবে, আবার মিলা যাব। সো এই অ্যাপ্রোচই আপনাকে আগায় নিবে, সুখে রাখবে। এবং ফ্রুগাল লাইফ, নিজের যে সামর্থ্য আছে ওইটার থেকে কম চলেন। 20 টাকা থাকলে 10 টাকা দিয়ে বাজেট করেন, 20 টাকা থাকলে 30 টাকা দিয়ে বাজেট করেন না যে সামনের মাসে তো 20 টাকা আসবে, তখন 40 টাকা হয়ে যাবে, 10 টাকা দিয়ে দিব। এই মেন্টালিটি ছেড়ে দেন ভাই বোন, বাইস্তা বাস্তি, আপা, খালা, খালু সবাই। ধন্যবাদ, সালাম আলাইকুম।